আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর বা ভ্যাট বিষয়ে আমাদের ভিডিও টিউটোরিয়ালের আজকে দ্বিতীয় পর্ব শুরু করব। আমরা গতকাল একটা ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছি। এখন থেকে আমরা নিয়মিতভাবে এই ভ্যাট বিষয়ের ভিডিও টিউটোরিয়াল আমরা আপলোড করব। আমাদের উদ্দেশ্য হলো সারা দেশে এই ভ্যাট বিষয়ে সচেতনতা সৃষ্টি করা, ভ্যাটের বিষয়বস্তু খুব সহজভাবে দর্শকদের সামনে, শ্রোতাদের সামনে উপস্থাপন করা। যারা স্টেক হোল্ডার, উৎপাদনকারী, আমদানিকারক, ব্যবসায়ী, সেবা প্রদানকারী, ভ্যাট সংগ্রহকারী, তারপর ভ্যাট পরামর্শক, ভ্যাট কনসালট্যান্ট, সবার কাছে যেন ভ্যাটের বিষয়বস্তু সহজবোধ্য হয় সেভাবে উপস্থাপন করা হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা প্রত্যেক দিন আমাদের উপস্থাপনার মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করব। এই সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করি এই ভিডিও টিউটোরিয়ালগুলো যারা দেখবেন তারা খুব দ্রুত আমাদের দেশের প্রায়োগিক ভ্যাট সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবেন এবং তারা এই ভ্যাট সিস্টেমে অবদান রাখতে পারবেন। আজ আমরা আমাদের ভ্যাট আইনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। আমরা এখন যে ভ্যাট আইন বাস্তবায়ন করছে আমাদের দেশে, সেই ভ্যাট আইনের শিরোনাম হলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। এই আইনটা 2012 সালে জাতীয় সংসদে গৃহীত হয়েছিল, কিন্তু আইনটা বাস্তবায়িত হয়েছে 2019 সালের জুলাই থেকে। অর্থাৎ আজ 2 বছর হতে চলল এই আইনটা বাস্তবায়িত হয়েছে। আমরা জানি আমাদের দেশে ভ্যাট বাস্তবায়ন হয়েছে 1991 সালে। 1991 থেকে 2019 পর্যন্ত এই সময়ে আর একটা আইন প্রচলিত ছিল, মূল্য সংযোজন কর আইন 1991। সেই আইনটা 1 জুলাই 2019 তারিখ থেকে আগের আইনটা রহিত করে এই নতুন ভ্যাট আইন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 বাস্তবায়ন করা হয়েছে। এই আইনের কি উদ্দেশ্য সেইটা আমরা আলোচনা করব। এই আইনের মূলত 4টা উদ্দেশ্য। প্রত্যেকটা আইনের প্রথম যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় প্রিয়াম্বল, ভূমিকা, আইনের ভূমিকা। আইনের ভূমিকার মধ্যে ওই আইনের উদ্দেশ্য কি তা বর্ণনা করা থাকে। এই আইনের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হয়। আইনের সাথে যারা জড়িত, আইন প্রয়োগের সাথে যারা জড়িত, তাদের সবসময় এই বিষয়গুলো মনে রাখতে হয় যে এই আইনের উদ্দেশ্য কি। সমস্ত কাজ সেই উদ্দেশ্যকে ঘিরে হতে হবে। এই আইনের প্রথম উদ্দেশ্য হলো কর আদায়ের ভিত্তি বিস্তৃতকরণ, এক্সপ্যানশন অফ ট্যাক্স বেস। আমরা জানি যে আমাদের দেশের কর আদায় বৃদ্ধি করতে হবে, ভ্যাট আদায় বৃদ্ধি করতে হবে। তো আদায় বৃদ্ধি করতে হলে একটা ভালো কর ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হলো যে ভিত্তি সম্প্রসারিত হয় আর হার কম হয়। ভ্যাটের একটা প্রিন্সিপাল হলো লোয়েস্ট পসিবল সিঙ্গেল রেট অ্যান্ড ওয়াইডেস্ট পসিবল কাভারেজ। রেট হতে হবে একটা লোয়েস্ট পসিবল, যত কম হয় তত ভালো, আর কাভারেজ হতে হবে ওয়াইডেস্ট পসিবল, একেবারে বিস্তৃত। আমাদের এই আইনের একটা উদ্দেশ্য হলো যে ভিত্তি বিস্তৃত করা। তো তাহলে ভিত্তি বিস্তৃত করতে হলে এখন কি করতে হবে? ভিত্তি বিস্তৃত করতে হলে আমাদের এক্সেমশন কমাতে হবে, ভ্যাট অব্যাহতি কমাতে হবে, অব্যাহতি কমিয়ে ভিত্তি বাড়াতে হবে, ভিত্তিকে সম্প্রসারিত করতে হবে। সম্ভাব্য সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে ভ্যাট প্রচলন করতে হবে আর ভ্যাটের হার কমাতে হবে। তাহলে ভ্যাটের হার কমালে ভ্যাটের বার্ডেনটা কমে গেল আর এই ভ্যাটের চাপটা বিভিন্ন স্থানে এটা বণ্টিত হয়ে যাবে। তখন মানুষের এই ভ্যাটের ভার মানুষ কম বোধ করবে। তো এই আইনের প্রথম উদ্দেশ্য হলো যে করের ভিত্তি, কর আরোপের ভিত্তি সম্প্রসারণ। এই কথা আমাদের মনে রাখতে হবে। যারা আমরা পলিসি মেকিং করি, যারা পলিসি বাস্তবায়ন করি, যারা পলিসির ব্যাখ্যা করি, তারা সবাইকে আমাদের এই কথা মনে রাখতে হবে যে এই নতুন ভ্যাট আইনের একটা উদ্দেশ্য হলো কর আদায়ের ভিত্তি সম্প্রসারণ করা, আর একটা উদ্দেশ্য হলো
আর একটা উদ্দেশ্য হলো সহজীকরণ, কর আদায়ের প্রক্রিয়া সহজ করা। প্রক্রিয়া সহজ করা, এই কথাটাও সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই ভ্যাট আইনের একটা উদ্দেশ্য হলো কর আদায় প্রক্রিয়া সহজ করা। সাধারণত দেশের জনগণ কর দিতে চায়, সাধারণত তারা চায় যে তার তার টলারেবল লিমিটের মধ্যে থাকলে সে কর দিতে চায়, সে কর ফাঁকি দিতে চায় না। কিছু মানুষ থাকে, অল্প কিছু মানুষ থাকে যাদের মধ্যে অপরাধ প্রবণতা থাকে, ক্রিমিনাল টেন্ডেন্সি থাকে। সবার মধ্যে ক্রিমিনাল টেন্ডেন্সি থাকে না। মানুষের একটা স্বাভাবিক সহজাত প্রবৃত্তি হলো যে সে আইন কানুন মেনে চলবে। যখন আইন কানুন মেনে চলা তার জন্যে কঠিন হয় তখনই সে আইন ভায়োলেট করে। আর কিছু মানুষের ভিতরে সহজাত ক্রিমিনাল প্রবৃত্তি থাকে, ইনহেরেন্ট ক্রিমিনাল টেন্ডেন্সি থাকে, এরকম মানুষের সংখ্যা খুব কম। যা হোক, আমি বলছিলাম যে মানুষ কর দিতে চায়। কর দিতে চাওয়াটা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি। কর ব্যবস্থাকে এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে সাজাতে হবে, এমনভাবে সহজ করতে হবে যেন মানুষের জন্য কর দেওয়া সহজ হয়। মানুষের যে ইনহেরেন্ট যে প্রবৃত্তি, ওই প্রবৃত্তিটাকে এক্সপ্লোর করতে হবে। তার জন্যে সহজ পথ করে দিতে হবে, সে সহজে কর দিয়ে চলে যাবে। আমরা আমাদের দেশের ভ্যাট ব্যবস্থার সাথে আমরা যারা কাজ করি, আমরা যারা বাস্তবে মাঠ পর্যায়ের যে সমস্ত পদ্ধতি প্রক্রিয়া সেগুলোর সাথে আমরা যারা জড়িত এবং যারা অবগত আছি, তারা আমরা জানি যে আমাদের দেশের ভ্যাট ব্যবস্থা কতটুকু সহজ বা কতটুকু চ্যালেঞ্জিং। তো সহজীকরণ হলো এই আইনের আর একটা পদক্ষেপ। আমরা এই আইনের আন্ডারে পলিসি মেকিং, নীতি নির্ধারণ, পলিসি বাস্তবায়ন, পলিসির ব্যাখ্যা, এগুলোর সাথে যারা জড়িত তাদের সব সময় স্মরণে রাখতে হবে যে এই আইনের উদ্দেশ্য হলো কর আদায় প্রক্রিয়া সহজীকরণ করা। তাই আমাদের সব কাজের মধ্যে, সব কাজের মাধ্যমে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন কর আদায় প্রক্রিয়াকে সহজীকরণ করতে পারি। আমরা আজ এই ভ্যাট আইনের উদ্দেশ্য কি, ভ্যাট আইনের ভূমিকা থেকে আমরা আলোচনা করছি। আমরা দুটো উদ্দেশ্য আলোচনা করলাম, মোট 4টা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য আলোচনা করলাম, প্রথম উদ্দেশ্য হলো কর আদায়ের ভিত্তি সম্প্রসারণ করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো কর আদায় প্রক্রিয়া সহজ করা। আর তৃতীয় উদ্দেশ্য হলো বিধিবিধান সুসংহত করা, ইন্টিগ্রেশন অব দি প্রভিশনস। বিধিবিধান সুসংহত করার অর্থ কি? বিধিবিধান সুসংহত করার অর্থ হলো যে সমস্ত বিধিবিধান, এক একটা ক্লাস্টার বিধিবিধান এক এক জায়গায় রাখা, যেন মানুষের জন্যে তা ফাইন্ড আউট করা সহজ হয়, মানুষের জন্য তা পাওয়া সহজ হয়। আমরা প্রায় আমরা একটা কথা শুনে থাকি আমাদের ব্যবসায় মহল থেকে, যে যখন তখন এসআরও জারি করা হয়। যখন তখন এসআরও জারি করার ফলে এই আনপ্রেডিক্টেবল এনভায়রনমেন্ট হয়ে যায় এবং এগুলো অনেক সময় জানাও থাকে না। তো আমরা দেখেছি যে আমাদের এই কর ব্যবস্থার যে ইনস্ট্রুমেন্টগুলো, এসআরও, সাধারণ আদেশ, বিশেষ আদেশ, ব্যাখ্যাপত্র, এগুলো এমনভাবে জারি করা যে যারা আমরা সব সময় এগুলোর সাথে জড়িত আছি, এগুলোকে আমরা ফলো করি, আমরাও অনেক সময় হিমশিম খেয়ে যাই যে কোনো একটা কিছুর রিলিভেন্স বের করতে, তার ধারাবাহিকতা বের করতে। তো এর আগে কি আছে, এর আগে কি আছে, এগুলো বুঝতে বেশ অসুবিধা হয়ে যায়। তো সাধারণ মানুষ যারা এই কর ব্যবস্থার সাথে জড়িত, যারা ভ্যাট দেয়, যারা ভ্যাটের পরিপালন করে, তাদের জন্য এটা বেশ চ্যালেঞ্জিং। এই জন্যে এই আইনের একটা উদ্দেশ্য হলো যে বিধিবিধান সুসংহতকরণ। বিধিবিধানকে এক জায়গায় প্লেস করতে হবে, ধারাবাহিকভাবে প্লেস করতে হবে। যেমন ধরেন রেয়াত নেওয়ার সংক্রান্ত যে সমস্ত বিধিবিধান আছে এক জায়গায় পেতে হবে। ধরেন উৎসে ভ্যাট কর্তন সংক্রান্ত বিধিবিধান সমস্ত এক জায়গায় প্লেস করতে হবে। ধরেন রপ্তানি সংক্রান্ত বিধিবিধান সব এক জায়গায় প্লেস করতে হবে। এখন বর্তমানে আমাদের বিধিবিধান কেমন আছে, কোথায় আছে, সেটা যারা আমরা এই ভ্যাট ব্যবস্থার সাথে জড়িত তারা আমরা বুঝি। বিধিবিধান বলতে কি বোঝায়? বিধিবিধান বলতে প্রথমে আইন, তারপরে বিধি, তারপরে এসআরও, তারপরে সাধারণ আদেশ, বিশেষ আদেশ, ব্যাখ্যাপত্র, বিভিন্ন কমিশনার কর্তৃক জারি করা বিভিন্ন আদেশ, আদালতের আদেশ, ভ্যাট ট্রাইব্যুনালের আদেশ, এই সবগুলোই হলো বিধিবিধান। তো এগুলো আমাদের উদ্দেশ্য হতে হবে, আমাদের একটা পদক্ষেপ হতে হবে যে এই বিধিবিধানগুলো
ধারাবাহিকভাবে একটা বিষয় সংক্রান্ত বিধিবিধান এক জায়গায় প্লেস করা, যেন মানুষের জন্যে তা সহজলভ্য হয় এবং সহজবোধ্য হয়। এই তিনটে উদ্দেশ্য বললাম। আর একটা উদ্দেশ্য হলো অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিধিবিধান প্রণয়ন করা। অন্যান্য অনেক প্রাসঙ্গিক বিষয় আসতে পারে, সেই বিষয়গুলোতে বিধিবিধান প্রণয়ন করা। তো আমরা আজকে আমাদের ভ্যাট আইনের শিরোনাম হলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। আজ আমরা এই আইনটাকে আমরা নতুন ভ্যাট আইন বলি। যে আইনটা রহিত হয়েছে সেই আইনটাকে আমরা পুরাতন ভ্যাট আইন বলি, এই আইনটাকে নতুন ভ্যাট আইন বলি, এভাবে এখন সাধারণে পরিচিত। তো এই নতুন ভ্যাট আইনের উদ্দেশ্য কি সেইটা আমরা আজকে আলোচনা করলাম। উদ্দেশ্য হলো চারটে। প্রথম উদ্দেশ্য হলো কর আদায়ের ভিত্তি সম্প্রসারণ করা, ট্যাক্স বেসকে এক্সপ্যান্ড করা। দ্বিতীয় হলো বিধিবিধান কর আদায়ের প্রক্রিয়া সহজীকরণ করা, সিম্পলিফিকেশন অব দ্য প্রসিডিউস। আর তিন হলো বিধিবিধান সুসংহত করা, ইন্টিগ্রেশন অব মেথডস অ্যান্ড প্রসিডিউস। আর চার হলো অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিধিবিধান প্রণয়ন করা। তো আমরা যারা ভ্যাট সিস্টেমের সাথে জড়িত হলো প্রথমত নীতি নির্ধারক, তারপরে নীতি বাস্তবায়নকারী, তারপরে আইনের ব্যাখ্যা প্রদানকারী, তারপরে আইনের আওতায় যারা বিচার করেন, যারা অ্যাডজুডিকেট করেন, এই একটা প্রফেশনাল শ্রেণী। এই সবাই যারা ভ্যাটের আন্ডারে কাজ করেন তাদের সবাইকে এই আইনের প্রিয়াম্বুলে ভূমিকায় আইনের যে উদ্দেশ্যগুলো বলা আছে এইগুলো স্মরণে রাখা দরকার। যদি আমরা স্মরণে রাখি এবং যদি আমরা সেইভাবে কাজ করি, তাহলে আমরা একটা সিম্পলিফাইড একটা ভিএটি সিস্টেম আমরা গড়ে তুলতে পারবো। আমাদের দেশে একটা সহজীকৃত ভ্যাট সিস্টেম গড়ে তোলা খুব দরকার। আমাদের দেশে প্রায় 17 কোটি মানুষ। আমাদের দেশে টিআইএনের সংখ্যা, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বারের সংখ্যা এখন প্রায় 50 লাখের উপরে। কিন্তু আমাদের ভ্যাটের যে রেজিস্ট্রেশন সেটা এখন 2.5 লাখের কাছাকাছি। এটা কিন্তু খুব কম। প্রায় 17 কোটি মানুষের দেশ, 50 লাখের উপরে টিআইএন আছে, আর ভ্যাটের রেজিস্ট্রেশন হলো 2.5 লাখ মাত্র। এর ভিতরে 2.5 লাখের ভিতরে এখন অনেক আছে ডরম্যান্ট, যাদের কার্যক্রম নেই। তো এই অবস্থার উন্নয়ন ঘটাতে হলে আমাদের এই ভ্যাট সিস্টেমকে সহজীকরণ করতে হবে, যেন মানুষ ভ্যাটের নেটে আসতে যেন ভয় না পায়, বরং মানুষ যেন মনে করে যে আমি ভ্যাটের নেটে যাব, আমি সরকারকে ভ্যাট দিব, আমি দেশের উন্নয়নে আমি অবদান রাখব, আমি দেশের নাগরিক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করব, এতে আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো জটিলতা নেই, আমি কোনো ঝামেলার মধ্যে পড়ব না। এইরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারলে প্রচুর মানুষকে আমরা এই ভ্যাট সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবো। তো আমরা সবাই এই কথা মনে রাখব যে ভ্যাট আইনের এই চারটা উদ্দেশ্য সফল করার জন্যে আমরা প্রতি পদক্ষেপে আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক, আজ আমরা একটা ভ্যাট আইনের একটা তাত্ত্বিক দিক নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা ক্রমে আমরা প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করব, সব দিক নিয়ে আমরা আলোচনা করব। এই ভ্যাট সিস্টেমের সাথে যত স্টেক হোল্ডার, অংশীজন আছেন, সবার প্রয়োজনের বিষয়গুলো আমরা আলোচনা করব। ভ্যাট আইন যারা প্রয়োগ করেন তাদের যা প্রয়োজন, একজন উৎপাদনকারীর কি প্রয়োজন, একজন সেবা প্রদানকারীর কি প্রয়োজন, একজন ব্যবসায়ীর কি প্রয়োজন, একজন পরামর্শকের কি প্রয়োজন, মাঠ পর্যায়ের বাস্তবতা কি, মাঠ পর্যায়ে বর্তমানে কি কি সমস্যার উদ্ভব হচ্ছে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ক্রমে প্রতিদিন আমরা ডিসকাশন করব ছোট ছোট ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। আপনারা আমাদের এই চ্যানেলের দিকে নজর রাখুন। আশা করি যারা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলটা দেখবেন তারা বাংলাদেশের ভ্যাট সিস্টেম সম্পর্কে তাদের খুব ভালো ধারণা হবে, তারা ভ্যাট সিস্টেমে খুব ভালো কাজ করতে পারবেন। দেশে একটা মানসম্মত ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে, ভ্যাট ব্যবস্থার মাধ্যমে সরকারকে প্রচুর রাজস্ব প্রদানে সহায়তা করতে এবং আমাদের যে জাতীয় যে মূল লক্ষ্য বাই 2041 সালের মধ্যে একটা সুখী সুন্দর উন্নত দেশে পরিণত হতে আমরা সবাই সহায়তা করতে পারবো। এই কথা বলেই
আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। প্রিয় দর্শক, সাথে থাকুন, আবার আগামী দিন দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।